আবারও স্বাগত সকালের বাংলাদেশ দেখছেন দর্শক। কলি এবং এমদাদ আপনাদের সঙ্গে আছি। যেমনটি এমদাদ বলছিল বিরতিতে যাবার আগে যে যখন ফিরবো তখন একজন অতিথিকে সঙ্গে নিয়ে ফিরবো, সেই অতিথিকে আমরা আমাদের সাথে নিয়েই আপনাদের কাছে এসেছি। যিনি অতিথি শিল্পী, তার নাম জাকির হোসেন। তিনি একজন যন্ত্রশিল্পী। যন্ত্রশিল্পী মানে কি আমরা জানি যে তার একটা প্রদর্শনী চলছে, শুরু হচ্ছে অলিয়াস ফ্রসেজে। এটা কয়েকদিন চলবে, আমরা বিস্তারিত কথা বলবো তার সাথে। জাকির হোসেন, আপনাকে শুভ সকাল, আমন্ত্রণ জানাই আমাদের স্টুডিওতে। কেমন আছেন? শুভ সকাল। আলহামদুলিল্লাহ, শুভ সকাল। আমরা জানি যে আলিয়াস ফ্রসেজে আপনার যে প্রদর্শনীটা শুরু হচ্ছে সেটা হলো গিয়ে যে একটা নাম আছে যে হারমোনি অফ ফিলিং। এটা নিয়ে যদি একটু বলেন বিস্তারিত। আলিয়াস ফ্রসেজে এই এক্সিবিশনটা হচ্ছে গত 25 তারিখে শুরু হয়েছে, 6টায় ইনাগুরেশন হয়েছে। ইনাগুরেশন সেরিমনিতে প্রধান অতিথি ছিলেন, আমাদের ইনাগুরেট করেছেন পাউল শফি মন্ডল সাহেব। বেশ ভালো হয়েছে, দারুণ, অনেক সাড়া পেয়েছি। অনেক লোকজন এসেছিলেন, অনেক ভিজিটার্স এসছেন। আর এটা নিরাময়ের ঐকতান বাংলা নাম দিয়েছি, আর হারমোনি অফ ফিলিং বলেছি। আমাদের যে লোকগীতির যে বাদ্যযন্ত্র বা লোকসঙ্গীত, এগুলো বা ভারতীয় সঙ্গীত বলা যায়, ভারতীয় সঙ্গীত আমাদের আবার দক্ষিণ এশিয়ার যে সঙ্গীত, এগুলো আসলে অনেক অনেক ভাস্ট, অনেক একদম সমুদ্রের মতোই বিশাল। এর মধ্যে খুবই ভালো একটা অংশ যেটা কিনা আমাদের অনেক জরুরি আমাদের সমাজের জন্য। একটু আগে দেখলাম আপনারা খবর নিয়ে বলছিলেন, তো এত অরাজকতা, এখন যদি বাইরে যেতে চায় তাহলে একটা আতঙ্ক নিয়ে বেরোতে হয় বা এরকম একটা বিষয়। তো সেক্ষেত্রে এই যে ঘরানা, এই সঙ্গীতের ঘরানা, এগুলোতে একটা শান্তি বিরাজ করে এবং এটা ভিতর থেকে আপনার আত্মিকভাবে হিল করে। এই কারণে হারমোনি অফ ফিলিং বলছি, যে এসব আবার হারমোনি ইনস্ট্রুমেন্ট, এগুলো যে শব্দ তৈরি করে, যে বাদ্য তৈরি করে, এগুলো আসলে হিল করে ভিতর থেকে। আপনি আজকে বেশ কয়েকটা যন্ত্র নিয়ে আসছেন, আমাদেরকে একটু পরিচিত করবেন সবগুলোর সাথে। এটা স্বরাজ। হ্যাঁ, দোতারা হয় যখন দুটো তারের যুগল থাকে। আচ্ছা। আর স্বরাজের তারগুলো আলাদা থাকে 4টা। আচ্ছা। সাথে আবার ভাবতত্ত্বের জন্য আলাদা আর একটা তার থাকে। তো এখানে 5টা তার। এটার নাম দিয়েছি আমি সদ। এটা কি আপনার নিজের বানানো যন্ত্র? জি, আমার নিজের এবং আমার টিমের বানানো। আমার একটা ছোট টিম আছে যারা আমরা একসাথে কারিগরি প্রশিক্ষণ নিচ্ছি নিজেরাই। তো এটা শুরুর দিকের একটা যন্ত্র। বাকি সব বাদ্যযন্ত্র আমাদের এক্সিবিশনে এক্সিবিট করা। এটাই শুধু বাসায় ছিল। কিসের শুরুর দিকে? মানে কতদিন ধরে আপনারা শুরু করেছেন আপনাদের বাদ্যযন্ত্র তৈরির কাজ? বাদ্যযন্ত্র তৈরি করছি 2 বছর হলো। আচ্ছা। এটা একটা এক্সপেরিমেন্টাল। যেমন এখানে দেখবেন এটা নিম কাঠের যন্ত্র, এক কাঠ দিয়ে তৈরি করা পুরোটা, দোতারার আদলেই তৈরি করা। আর এখানে দেখবেন যে দুদিকে 2 রকমের কাঠ। কাঠ নিয়ে মূলত গবেষণা করছিলাম যে আমাদের দেশে যে যন্ত্রগুলো তৈরি হয় বা তৈরি হতো, সেগুলো যারা অনেক মানে ভ্রাম্যমান বাউল ছিলেন, তারা বিভিন্ন কাঠের টুকরো একটা পেয়েছেন, সেটা দিয়ে বানিয়েছেন। কিন্তু নর্মালি তৈরি হতো কাঁঠাল আর নিম দিয়ে, কারণ এগুলো লাস্টিং বেশি করে বা এগুলো শব্দ ভালো হয়। আমি এর সাথে আরও প্রায় 20 রকমের কাঠ নিয়ে কাজ করছি, সেগুলো দিয়ে কেমন শব্দ তৈরি হয়। প্রত্যেকটা যন্ত্রে প্রত্যেকটা কাঠের একটা আলাদা আলাদা শব্দ। কেমন যন্ত্র তৈরি হয় আমরা একটু শুনি না? আপনি আমি টিউন করার সময় পেলে ভালো হতো। আমরা তাহলে একটু সময় দিই আপনি টিউন করতে করতে। মানে একটা জিনিস বলবেন জাকির হোসেন, যে মানে আমি চাচ্ছি যে আপনি টিউন আমার মনে হয় করে নিতে পারেন। সেটা হচ্ছে যে যখন আমরা আমাদের ইনস্ট্রুমেন্ট বলি, এটা তো আমাদের ইনস্ট্রুমেন্ট। এই ইনস্ট্রুমেন্ট এও কি কোনো বাউন্ডারি মানে, যে সীমান্ত রেখা মানে কোনটা ভারতবর্ষ, কোনটা নেপাল, কোনটা, যখন মিউজিকে চলে যায় ও কি এরকম কোনো সীমারেখা মেনে চলে? সীমারেখা মানে ধরেন যে মানুষের ভাগ হয়ে যাওয়া মানে তো আসলে মানুষের ব্যবহার্য প্রত্যেকটা জিনিসই ভাগ হয়ে যাওয়া বলা যায় একরকম। তো এই ঘরানা পুরোটাকে একটা ঘরানা যদি চিন্তা করা হয়, সেক্ষেত্রে দেখবেন যে আমাদের মূলত ফকিরি ঘরানা, সহজিয়া ঘরানা, যেটা বুদ্ধিজমের সাথে কানেক্ট করা হয়, আর একটা বাউল ঘরানা যেটা সেটাকে হিন্দুইজমের সাথে বা সনাতনী যে বৈষ্ণবী প্র্যাকটিস সেটার সাথে কানেক্ট করা হয়।
তো সেক্ষেত্রে দেখা যায় যে অনেক, যেমন খমক যে যন্ত্রটা, এটা সনাতনী ঘরানার সাথে অনেক বেশি রিলেটেড। আচ্ছা, যারা কিনা পূর্বের যারা পথিকৃৎ ছিলেন, যারা আমাদেরকে আসলে অনেক সিনিয়র যারা, তারা দেখবেন যে গৌর খাপার কথা বলতে হয়, উনি খমকের একজন মাস্টার। আবার আমাদের এখনকার সময়ে মনসুর ফকির সাহেব, উনি দেখবেন দোতারার জন্য ওনাকে অনেক ভালো সুপরিচিত, হ্যাঁ, ভারতীয় দিক থেকে। আবার একতারার জন্য দেখবেন যে আমাদের বাংলাদেশে আমাদের বাংলাদেশে বাউলরা যারা আছেন, জি, তাদের যে একতারার মাস্টার লেভেলের যে তাদের অ্যাডাপশন, এই বিষয়টা আবার দেখবেন যে ভিন্ন। সবগুলো বাদ্যযন্ত্র আমরা বাজানো শুনবো। শুরুতে আপনার হাতেরটা দিয়ে শুরু করি। যন্ত্রগুলো নিয়ে আমার যে গবেষণার জায়গাটা, যে এটার শেপ কেমন হয়, এটা মোটামুটি একটা দোতারা, যে আমাদের প্রচলিত দোতারা, ভাওয়াইয়া দোতারা বলে, যে ভাওয়াইয়া দোতারার আদলেই তৈরি এটা, যেটা আমি আগেই বললাম যে শুরুর দিকে আমরা যে শেপগুলো প্রচলিত সেগুলো নিয়েই শুরু করেছিলাম। তারপর আস্তে আস্তে আমরা সেগুলোকে ডেভেলপ করা শুরু করি, যে বিভিন্ন শেপের কারণে কেমন হয়, এটা যদি পুরোটা গোল হয় কেমন হয়। আচ্ছা, আমরা এই পুরো বিষয়গুলো নিয়ে আরো কথা বলবো। আপনার গাইবান্ধা থেকে আপনি কি করে কলকাতায় গিয়ে পড়াশোনা করে এইখানে গবেষণা করছেন, এই অনেক গল্প শুনবো আমরা। তার আগে আমরা একটা বিরতিতে যেতে চাই। সকালের বাংলাদেশ দেখছেন আপনারা। আমাদের সঙ্গে অতিথি শিল্পী জাকির হোসেন আছেন, যার প্রদর্শনী এখন আলিয়াস প্রসেসে চলছে। কিন্তু এখন আমরা একটা বিরতি থেকে ফিরে আসতে চাই। আবারও এই গল্পেই ফিরবো দর্শক, আপনারা সঙ্গেই থাকবেন। ফিরছি একটু পর।
সকালের বাংলাদেশ দেখছেন আপনারা। আমাদের সাথে অতিথি শিল্পী যিনি আছেন জাকির হোসেন, যার প্রদর্শনী চলছে অলিয়াস প্রসেসে, আমরা তার সাথে কথা বলছিলাম। একদমই তাই, এবং আমরা তার গল্প শুনছিলাম, যিনি আসলে পড়াশোনা করবার জন্য চলে গিয়েছিলেন কলকাতায় এবং সেখান থেকে ফিরে এসে তিনি চিন্তা করেছেন তিনি কাজ করবেন বাদ্যযন্ত্র নিয়ে। একদম আলাদাই চিন্তা বলা চলে, এবং সেই জায়গা থেকে আমার মনে হয় যে অনেক মানুষই চিন্তা করা এবং কাজে সেটাকে সংযোজন করতে পারাটা একটা বড় ব্যাপার আমার মতে। কারণ আমরা অনেকেই অনেক কিছু ভাবি, সেটাকে আসলে বাস্তবে রূপ দিতে যাওয়া ভীষণ একটা বড় লম্বা জার্নির ব্যাপার। সেই জায়গাটা একটু আপনার কাছ থেকে ছোট করে শুনবো যে আপনি আপনার শিক্ষা জীবন থেকে বের হয়ে কখন ভাবলেন আপনি বাদ্যযন্ত্র নিয়ে কাজ করবেন, যাদেরকে নিয়ে কাজ করছেন, এখন কতজন মানুষ আপনার সাথে কাজ করছে, আপনার বাদ্যযন্ত্র কোথায়, কিভাবে এগিয়ে যাচ্ছেন আপনি এই পুরো জার্নিটা নিয়ে, সেই গল্পটা একটু শুনবো। আমার প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল অন্যদিকে, কম্পিউটার সায়েন্স ছিল, আচ্ছা, যেটা আমি কমপ্লিট করিনি। ওকে। তার আমার ফাইনাল ইয়ারে ছিল। ফাইনাল ইয়ারে একটা সময় আমার মনের মধ্যে একতারা বাজা শুরু হয় একদিন হঠাৎ। মানে কম্পিউটার সায়েন্স পড়ার সময় ফাইনাল ইয়ারে আপনার মনে হলো যে আপনি? হ্যাঁ, ওটা অদ্ভুতভাবে ছিল ব্যাপারটা। যে আমার পরীক্ষা ছিল সে সময়, আমার বন্ধু ছিল অয়ন, মারুফ, তানভীর, ওরা আমরা একসাথেই ঘোরাঘুরি করতাম আর কি। তো কার্ড খেলতাম, পরীক্ষার আগের রাতেও কার্ড খেলছি দেখা যাচ্ছে, এমনি স্ট্রেস রিলিজ করার জন্য, সবাই মিলে সময় কাটানো। হ্যাঁ, তো পরীক্ষার পরে আগে থেকে আমার সেই দিন সকাল থেকে কেমন একটা অদ্ভুত লাগছিল। তো আমি বুঝতে পারছিলাম না। পরীক্ষা শেষ হলো, তারপরে স্পষ্ট বুঝতে পারলাম আমি একতারা শব্দ শুনতে পাচ্ছি এবং খুঁজছি বাইরে, কোথাও পাচ্ছি না। পরে অয়নকে বললাম, অয়ন আমার অনেক ক্লোজ ছিল, আমিও ওর ক্লোজ ছিলাম, তো ওকে বললাম যে দোস্ত এইরকম ব্যাপার, কেন জানি একতারা শব্দ শুনতে পাচ্ছি এবং বাইরে কোথাও শুনতে পাচ্ছি না। আমি যেখানে যাচ্ছি আমাকে ফলো করছে, মনে হচ্ছে আমার ভিতর থেকে আসছে। তো ও আবার আমার এইসব বিষয়কে ও খুব সায় দিত। আচ্ছা, মানে অনেকে যেটা হয়তো পাগলামি বলতো যে মাথা খারাপ হয়ে গেছে তোর বা এরকম কিছু বলতো, ও আমাকে এগুলো সায় দিত। তো বললো আচ্ছা চল একতারা কিনি। আমরা গুলশানে ঘুরলাম, খুঁজলাম, একতারা পাওয়া গেল না। ওখানে কিছু শো পিস ছিল একতারার এই ইনস্ট্রুমেন্ট। তো সেদিন রাত্রে ওরা আবার এখানে নতুন একটা গুলশানে নতুন একটা তখন সুপার শপ ওপেন করেছে তার কয়েকদিন আগে। তো সবাই মিলে ওখানে যাওয়া হলো যে ওকে আমরা এক ডেক কার্ড কিনি, কারণ আমরা মাঝে মাঝে কার্ড খেলতাম ইন্টারন্যাশনাল বেস। এবং এখন বুঝতে পারি যে আসলে এরকম সময় ইউনিভার্সিটি লাইফে বা কলেজ লাইফে কার্ড খেলাটা শেখা, কার্ডের ট্রেস রাখা বা কালারগুলো ম্যাচ করানো, এগুলো আসলে অনেক হেল্প করে পরবর্তীতে। আচ্ছা, ওরকম করে না যেভাবে মানে খুব নেগেটিভলি কার্ড খেলা হয় বা ওরকম না। হ্যাঁ, বন্ধুদের সাথে একটা আড্ডা বিষয়। তো ওরা কার্ড কিনলো কিন্তু আমার মন ভরছে না। তো বললো আজকে নতুন কার্ড দিয়ে আমরা খেলবো। তো আমি তো থাকতে পারছিলাম না, আমি কোনোভাবেই থাকলাম না ওদের সাথে। মহাখালীতে টিএনটি মাঠের পিছনে আমাদের বন্ধুর মেস ছিল, সেখানে আমি চলে গেলাম। আর রাতে হাঁটতে হাঁটতে চলে গেলাম যে একতারা কোথায় পাবো। তো জানি সায়েন্স ল্যাবে কিছু ইনস্ট্রুমেন্ট শপ আছে, সেখানে গেলাম, যে দেখি ওনারা সবে খুলেছে তখন। আচ্ছা, সকালবেলা। তো ওখানে জিজ্ঞেস করলাম, উনি একতারার অনেক দাম চাইলো, আমি তখন কিনতে পারিনি। তো হাঁটতে হাঁটতে গেলাম ঢাকা ইউনিভার্সিটির দিকে, যে ওই দিক দিয়ে টিএসসি মোড় হয়ে ঘুরে আসছি, এসে শাহবাগ মোড়ের একটু আগে ওই পাবলিক লাইব্রেরির সামনে এক ভাই বসেছিলেন, উনি একতারা, খঞ্জনি এগুলো বিক্রি করছেন। হ্যাঁ, ঢুকিয়ে। তো ওনার পাশে বসে পড়লাম আমি, বসে বললাম যে ভাই আমাকে একতারা শেখান বা একতারা দেন। তো বললো ভাই একতারা তো এইভাবে শেখাতে পারবো না, আপনি একতারা নিতে পারেন। আচ্ছা কয় টাকা? উনি 450 টাকা নিল তখন। আমি কোয়ালিটি কি হয় বা এগুলো কিছুই তখন জানতাম না। সেই শুরু ওই দিন আমি প্রথম একতারা ধরি হাতে। অদ্ভুতভাবে আমি চলে আসি একটা উৎফুল্লতা আনন্দ নিয়ে, এবং এসে একটুক্ষণ রেস্ট নিয়ে, মানে কোনো রেস্ট হয়নি সম্ভবত, আমি একতারাটা হাতে নিয়ে বসে গান গাওয়া শুরু করি চোখটা বন্ধ করে। এবং সে সময় মানে আমি দেখতে পাচ্ছিলাম চোখ বন্ধ করে যে একটা গাছের তলায় কোন এক, মানে ওনার চেহারা আমি দেখিনি, কিন্তু একটা অবয়ব দেখেছি, যে আমি তার সামনে বসে গান গাইছি এবং উনি আমাকে তালিম দিচ্ছেন। আমি একটা গান গেয়ে ফেললাম। আপনি তখন প্র্যাকটিক্যালি গান গেয়ে ফেললেন? প্র্যাকটিক্যালি একটা একতারা বাজিয়ে আমি গান গেয়ে ফেলেছি, বাজানো হচ্ছিল যেদিন প্রথম একতারা হাতে নেই সেদিনই।
আচ্ছা, তো ওর পর থেকে একতারাটা যে আমার তালিম নেওয়া বা শেখা এরকম কিছু না, আপনি নিজে নিজেই সেটা করতে পারেন। নিজে নিজেই। জাকির হোসেন, এই যে আপনি একতারা আপনার ভেতর কলিংটা আসলো, এর আগে কি একতারার সাথে কোনো সম্পর্ক আছে নাকি ওইটা সাডেনলি এটা আসলো? অথবা আপনার পরিবারে কেউ কি গান বা শিল্প এগুলোর সাথে সম্পর্কিত এই ছিল? ব্যাপারটা আরো ইন্টারেস্টিং। আমি তো আরো কিছুদিন পরে বেশ কয়েকদিন স্বপ্ন দেখতাম আর কি। এই ব্যাপারগুলো আমার স্বপ্নযোগে বেশি হতো। আচ্ছা, জানি না এটা পাবলিকলি বলা কেমন, তারপরে স্বপ্নযোগে বেশি হতো। যেমন শুরুতে একটা গান ছিল আমায় ভাষায় লিরে, আমি ডুবাই লিরে, ওই গানটা প্রথমে ইউটিউবে 5 মিলিয়ন পেরিয়ে গেছিল সে সময়। কার গান? ওটা আচ্ছা, যাই হোক, আমি আপনার ইউটিউব পোস্ট করেছিলাম। সেই আপনার গানটা এরকম আপনার গান? আচ্ছা। স্বপ্নযোগে না, ওটা আচ্ছা। পল্লীকবি জসীমউদ্দিনের ছিল। না না, মানে কিন্তু আমি গানটা আপনি গিয়েছিলেন, জি। ওটা 5 মিলিয়ন ছাড়িয়ে গিয়েছিল। হ্যাঁ, সেই সময় আর কি 2014-15 সালের দিকে। আচ্ছা, তো এই ঘটনাগুলো ঘটতো যে আমি হঠাৎ করে আমার ভেতরে কল আসতো একটা, আচ্ছা। আমি স্বপ্ন দেখতাম। তার মানে এরকম শুধু স্বপ্ন এই দেখেছি। বাদ্যযন্ত্র না, এটার সাথে আপনার একটা স্পিরিচুয়াল জার্নিও আছে। জি। তো আমি পরপর কয়েকদিন একটা স্বপ্ন দেখতাম যে একটা গাছের তলায় বসে কেউ একজন পালা গান করছেন বা কিছু একটা এরকম গানের পারফরমেন্স হচ্ছে, কিন্তু আমি ওখানে নেই। আচ্ছা, স্বপ্নের সময় কিন্তু আমরা অনেক সময় দেখি নিজেদেরকে, কিন্তু আমি ওখানে আমাকে নিজেকে দেখতে পাচ্ছি না। পরপর কয়েকদিন স্বপ্ন দেখলাম, আমার মাকে জিজ্ঞেস করলাম যে এরকম কি কিছু কেউ ছিল যে আমাদের গান গাইতো? বললো যে হ্যাঁ, তুমি তখনও জন্মই হয়নি, তখন তো আমাদের বাড়ির উঠানে পালা গান হতো এরকম। তো পরবর্তীতে আবার জানতে পারলাম যে আমারই এক মামা, উনি আকবর আলী মণ্ডল ওনার নাম, উনি দীর্ঘ 40 বছর যাবত, এখন 40 বছর উনি পুঁথি পাঠ করেন। আচ্ছা, সে পুঁথিটা আমাদের প্রদর্শনীতে আছে রাখা, একদম 200 বছর আগে, ওটা 1249 বঙ্গাব্দে লেখা, হাতে লেখা। সেই পুঁথিটা এখন আমাদের এক্সিবিশনে আমরা আছে। এই জায়গাতে আমরা গল্প আরো শুনতে চাই, আমাদের যেহেতু সময় 3-4 মিনিট কিংবা তার থেকে কম সময় আছে, আপনি যদি একটু কাইন্ডলি আপনার কলি যেটা জানতে চাইলো, কলকাতায় সঙ্গীত নিয়ে পড়াশোনা করা এবং যে প্রদর্শনীটা চলছে কবে পর্যন্ত, কটা থেকে কটা, এই অংশগুলো যদি একটু অল্পের ভেতর কভার করেন। কলকাতায় যাওয়ার পর আমি আসলে একটা ওয়ার্কশপে গেছিলাম পণ্ডিতজি অজয় চক্রবর্তী ওনার কাছে, সুরদর্শন ছিল ওয়ার্কশপটার নাম। তারপরে ওখানে ওনার যে ফ্যামিলি, ওনার যে স্টুডেন্টস, তাদের সাথে অনেকটা সময়। পরবর্তীতে আমি রবীন্দ্রসঙ্গীত শিখি শ্রী রাজেশ্বর ভট্টাচার্য, উনি গত হয়েছেন নভেম্বর মাসেই। এরপরে যাওয়া হয় বীরভূমে, সেখানে কানাই বাবার সাথে দেখা হয়, কানাই দাস বাউল। আচ্ছা, তারপরে পার্বতী বাউল, ওনার শিষ্যত্ব গ্রহণ করি, ওনার সাথে দেখা হয়। নদিয়াতে যাই, ওখানে ছিলাম বেশ কিছুদিন মনসুর ফকির সাহেবের আশ্রমে। তার থেকে আসলে দোতারার হাতে খড়ি শুরু হয়। আচ্ছা, তারপর আসলে আর থেমে থাকা হয়নি। আমরা এত গল্প শুনেছি, আসলে এত কম সময় আপনার পুরোটা জার্নির গল্প শোনা খুব কঠিন, কিন্তু তারপর আপনাকে ধন্যবাদ, আপনি সময় বের করে আজকে আমাদের সঙ্গে এসেছেন, সময় দিয়েছেন। আমরা একটা গান শুনতে শুনতে আজকে বাড়ি ফিরতে চাই। তার আগে প্রদর্শনীটা কয়টা থেকে কয়টা, কবে শেষ হবে? প্রদর্শনীটা 25 থেকে গতকাল শুরু হয়ে গেছে অলরেডি, 29 তারিখ পর্যন্ত চলবে আমাদের প্রদর্শনী। সবার জন্য উন্মুক্ত, সবার জন্য উন্মুক্ত, 3টা থেকে রাত 9টা পর্যন্ত। আমরা এবার আপনার একটা আলিয়াস প্রসেসে ধানমন্ডিতে সেটা আপনাকে ধন্যবাদ। আমরা একটু বিদায় নিয়ে আসি দর্শকদের কাছ থেকে। দর্শক, সকালের বাংলাদেশ দেখছিলেন, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। চমৎকার একজন অতিথি পেয়েছি, তার গান আজকে শুনতে শুনতে বাড়ি ফিরবো। আমরা দেখি আমাদেরকে আজকে কি গান শোনান আজকের অতিথি জাকির হোসেন। আপনি গান শুনবেন এবং তার ব্যাপারে আরো জানতে চাইলে আপনি প্রদর্শনীতে যেতে পারেন, 30 তারিখ পর্যন্ত সেটা চলছে। থ্যাংক ইউ। লালন সাজির একটা গান গাইছি, খুবই মানে পরিচিত একটা গান। বাড়ির কাছে আর শ্রীনগর, সেথায় এক পড়শি বসত করে, এক পড়শি বসত করে, আমি একদিনও না
দেখিলাম তারে আমি গেরাম বেড়ে অগাধ পানি তার নাই কিনারা নাই তরুণী পারে মনে বাঞ্ছা করি দেখবো তারে